নমস্কার বন্ধুরা, আমি আবার এসে গেছি আপনাদের প্রিয় আরজে শাকচুন্নি। আজকে আমি নিয়ে এসেছি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের হীরের আংটির চতুর্থ পর্ব। ভালো করে শুনবেন কিন্তু। বিকেলের আলো মরে এলে আমবাগানের ঈশান কোণে গুটি গুটি ষষ্ঠী এসে দাঁড়িয়ে চোরা চোখে ইতি উতি চাইতে লাগলো। বুকটা একটু ঢিপ ঢিপ করছে। আংটির পাথরটা যদি হীরেই হয়, তাহলে ষষ্ঠীকে আর ইহজন্মে ছেঁচড়ামি করে বেঁচে থাকতে হবে না। হীরে হলে কালী শ্যাকরার কাছ থেকে মোটা টাকা আদায় করে সে একটা বন্দুক কিনে ফেলবে। তারপর স্যাঙাত জুটিয়ে তৈরি করবে একটা ডাকাতির দল। ছোটোখাটো কাজ করা ছেড়ে দেবে। একটা গাছের গুঁড়ির আড়ালে গা ঢাকা দিয়ে ষষ্ঠী মশা তাড়াতে তাড়াতে ডাকাত হওয়ার কথা ভাবছিল। ভাবতেই কেমন যেন একটা শিহরণ জাগে শরীরে। এই অঞ্চলে একসময় বুক ফুলিয়ে ডাকাতি করে বেড়াতো পানু মণ্ডল। যেমন বিশাল চেহারা, তেমনি তার দাপট। এখন বুড়ো বয়সে আর নিজে কিছু করে না, কিন্তু হাঁক ডাকে এখনো বাঘে গরুতে এক ঘাটে জল খায়। তারই শিষ্য চিতে দাস হচ্ছে এখন সর্দার। তার দাপটে কিছু কম নয়, তবে এ লোকটা মিটমিটে ডান, হাঁক ডাক করে না, কিন্তু দারুণ বুদ্ধি রাখে। বুদ্ধি ষষ্ঠীরও কিছু কম নেই, তবে কিনা হাভে থেকে আর কে পুঁছে। একবার চিতে দাসের দলে ঢুকতে গিয়েছিল, ঘাড় ধাক্কা দিয়ে বারদুয়ার থেকেই বিদায় করে দিয়েছে। হীরেটা যদি খাঁটি হয়, তাহলে ষষ্ঠী বন্দুক কিনে ফেলছেই। তারপর দুমদাম ২-১০টা করে লাশ পড়তে থাকবে তার হাতে। হাজার হাজার লাখ লাখ টাকা লুটে পুটে নিয়ে চলে আসবে চারিদিক থেকে। গণেশ কাঙ্কারিয়ার গদি সাফ করবে। বৈজু লালোয়ানির বাড়ির ঠাকুরঘর থেকে লুকোনো সোনা বের করবে। যতীন সামন্তর বন্ধকি কারবারে জমা হওয়া জিনিসপত্র, সোনা রূপো গরুর গাড়িতে চাপিয়ে তুলে নিয়ে আসবে। শহরের 2টো ব্যাংকে ডাকাতি করলে মোটা টাকা এসে যাবে তার হাতে। কয়েক লাখ টাকা হলে ষষ্ঠী তখন জুতো মশমশিয়ে নতুন লুঙ্গি পরে বিড়ি ফুঁকতে ফুঁকতে বাজার থেকে রোজ ইলিশ মাছ আর কাটোয়ার ডাঁটা কিনে আনবে। ও দুটো খেতে সে খুব ভালোবাসে, আর তেলে ভাজা দিয়ে মুড়ি রোজ খাবে। ভাবতে ভাবতে জিভে জল এসে গেল তার। উত্তেজনায় গাছের গুঁড়িতে একটা কিলো দিয়ে বসল। কিন্তু ছেলেটা যে আসছে না। আসবে তো। রতন বাড়ুজ্যের লোক বড় সুবিধের নয়। ছেলেটা যদি তার কাছে ষষ্ঠীর কথা সাতকাহন করে বলে থাকে, তবে তাকে চিনতে বুড়োর এক লহমাও লাগবে না। তখন হয়তো ছেলেটাকে আসতে না দিয়ে নিজেই লাঠি বাগিয়ে এসে হাজির হবে। ষষ্ঠী ভয়ে ভয়ে চারদিকটা দেখে নিয়ে একটা ঝোপের আড়ালে আরও সরে দাঁড়ালো। অন্ধকারটা ক্রমে ক্রমে বেশ জমাট বেঁধে এলো। মিটিমিটি জোনাকি জ্বলতে লেগেছে। আকাশের তারার পিদিম ফুটছে একটি দুটি করে। ঘরে ঘরে শাঁখ বাজতে লেগেছে। ঠিক এই রকম সময়টায় হঠাৎ কে যেন পিছন থেকে ষষ্ঠীর কাঁধে হাত রাখল। ষষ্ঠী হঠাৎ চমকে উঠে অভ্যেসবশে বলে ফেলল, আমি না, সত্যি বলছি, আমি কিছু করিনি। কেউ ষষ্ঠীকে ধরলে এই কথা বলা ষষ্ঠীর স্বভাব। ছেলেটা মৃদু একটু হাসির শব্দ করে বলল, কি করেননি কানাই বাবু? ষষ্ঠী লজ্জা পেয়ে জিভ কেটে বলে, কত পাজি লোক ঘুরে বেড়াচ্ছে চারদিকে, চোর গন্ডা পকেটমার, অভাব নেই তো এদের। আমি কারো সাথে পাঁচে থাকি না তো, তাই কেউ ধরলেই আগে সাফাইটা গিয়ে রাখি। এই তো সেদিন ওই ভূষ্ণ চোর পণ্ডিত বাড়ির খুকিটার নাকের নথ চুরি করলো, আর মেধো পণ্ডিতের ছেলে রেমো এসে
আমার ওপর কি চোটপাট। কলিকালটা তো খুব জেঁকে পড়েছে মশাই। তা বটে, এবার তাহলে চলুন আংটিটার একটা ব্যবস্থা করা যাক। ষষ্ঠীর বুকটা খুব ঢিপ ঢিপ করতে লেগেছে। যদি হিরে হয়, ওহ, যদি হিরেই হয় তাহলে আর তাকে পায় কে? কালী শ্যাকরার দোকান বাজারের মধ্যিখানে হলেও বেশ নিরিবিলি, খদ্দের বিশেষ আসে না। কালী শ্যাকরার খদ্দেররা আসে নিশুত রাতে। চোরাই সোনা কেনা বেচা হয় বলে তার দুর্নাম আছে। সুতরাং ভদ্রলোক খদ্দের তার নেই। তার চেহারাটা বেশ গোলগাল, ব্যবহার ভারী অমায়িক। আংটি ঘুরিয়ে ফিরিয়ে অনেকক্ষণ দেখল কালী, কোষ্ঠী পাথরে ঘষল। এক চোখে একটা ঠুলি পরে নিয়ে পাথরটা পরখ করল। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, পাথরটা গে পোখরাজি বটে, 102 টাকা দাম হবে এই বাজারে। আর সোনায় বলতে নেই মেলা পান, বাদশাদ দিলে সব মিলিয়ে মেরে কেটে 104 টাকা দাম হয়। তা আপনি বিপদে পড়ে এসেছেন বলে ষষ্ঠী বলছিল। আমি না হয় ওই এই 450 দিচ্ছি। আমার 50 টাকাও লাভ থাকবে কিনা সন্দেহ। ছেলেটা আংটিটা কিছুক্ষণ মুঠোয় চেপে চোখ বুজে বসে রইল। আংটিটা কিছুক্ষণ মুঠোয় চেপে চোখ বুজে বসে রইল। বংশগত জিনিস হাতছাড়া করতে মনে কষ্ট হচ্ছে বলে ভাবল ষষ্ঠী। মুখে কিছু বলল না। খানিকক্ষণ পর চোখ খুলে একটা দীর্ঘশ্বাস ফেলে ছেলেটা আংটি কালী শ্যাকরার হাতে দিয়ে বলল, তাই দিন তাহলে, আমার বড় বিপদ। কালী শ্যাকরা খুব সহানুভূতির সঙ্গে বলল, তার বলতে দাম যাই হোক, পুরনো জিনিসের মায়াই কি কম। বিপদে না পড়লে কেউ কি হাতছাড়া করে? কালী আংটিটা লোহার সিন্দুকে রেখে 450 টাকা গুনে গুনে ছেলেটার হাতে দিল। ঝুলঝুলে চোখে ষষ্ঠী পুরো ব্যাপারটা দেখল। বুকটা খুব ঢিপ ঢিপ করছে। কালী শ্যাকরার চোখে আলোর ঝলকানি দেখেই সে বুঝে নিয়েছে আংটিটা ফঙ্গবেনে জিনিস নয়। ছেলেটা টাকা নিয়ে গায়েব হয়ে যাওয়ার পর ষষ্ঠী একটা বিড়ি ধরিয়ে কালী শ্যাকরার দিকে চোখ চেয়ে মোটকে বলল, কে? বলেছিলাম না খুব দাম পেয়েছি একটা। কালী মুখটা গম্ভীর করে বলল, দেখ ষষ্ঠী, 5 কান করলে কিন্তু বিপদ ঘটবে। তোর তো আবার পেটে কথা থাকে না। ষষ্ঠী খুব গিলগিল করে হাসল। তারপর চাপা গলায় বলল, দোকানের ছাপ বন্ধ করে আংটিটা আর একবার বের করো তো, একটু দেখি। কালী শ্যাকরা উঠে দোকানের দরজাটা সাবধানে বন্ধ করে খিল এঁটে দিল। তারপর লণ্ঠনের সলতেটা তেজালো করে সিন্দুক খুলে আংটিটা বের করে আনল। সর্বনাশ! ষষ্ঠী চমকে উঠে বলল, হলো কি? কালী শ্যাকরা হাতের তেলে আংটিটার দিকে অবিশ্বাসের চোখে চেয়ে শ্বাস প্রায় বন্ধ করে চোখ কপালে তুলে বসে আছে। ষষ্ঠী ব্যস্ত হয়ে বলল, বলি ও কালী, অমন পাথর হয়ে গেলে কেন? কালী বিবর্ণ মুখে ষষ্ঠীর দিকে চেয়ে বলল, এ যে নিজের চোখে বিশ্বাস হচ্ছে না রে। ওইটুকু ছেলের এমন হাতটা পাই। করেছেটা কি? কালী নিস্তেজ গলায় বলল, এ আংটি তো সে আংটি নয়।
তার মানে? যেটা দেখিয়েছিল সেটাই ভরিটাক সোনা, আসল হিরে। আর এটা স্রেফ পেতল আর কাঁচ, 3 পয়সা দাম। বলো কি? দুজনেই আহাম্মকের মতো হাঁ করে দুজনের দিকে চেয়ে রইল। কিছুক্ষণ পরে সম্বিত ফিরে পেয়ে দাঁত কড়মড় করে ষষ্ঠী বলল, আসল হিরেটার দাম কত বলো তো? কালী মাথায় হাত বোলাতে বললে, কম করে ধরলেও লাখ টাকার কাছাকাছি। অত বড় হিরে আমি জন্মেও দেখিনি। আর জেল্লা কি! ষষ্ঠী নিজের উরুতে একটা চাপড় মেরে বলল, বোকা বানিয়েছে। ঠিক আছে, আমিও দেখে নেব। ওই হিরে যদি ঝাঁপতে না পারি তো আমার নাম ষষ্ঠী নয়। কালী শ্যাকরা করুণ চোখে ষষ্ঠীর দিকে চেয়ে বলল, তোর মনে শেষে এই ছিল রে? হ্যাঁ, নিজের ভাইয়ের মতো তোকে ভালোবাসতাম, শেষে কিনা একটা জোচ্চোরকে জুটিয়ে এনে আমার সর্বনাশ করলি। ও ষষ্ঠী দাঁত কড়মড় করে বলল, তোমার সঙ্গে বেইমানি করলে আমার ধর্মে সইবে কালিদা? কোন দেবতার নামে দিব্যি করতে হবে বলো, করছি। ছোঁড়াটার সঙ্গে আজই চেনা হলো, কিন্তু ও যে এত বড় ধুরন্ধর তা মুখ দেখে বুঝতে পারিনি। তবে এই বলে রাখলাম, যেমন করেই হোক ও আংটি আমি উদ্ধার করে আনবই। কালী শ্যাকরা মাথায় হাত দিয়ে বসে বলল, পারবি। ছোঁড়া যে এলেম দেখিয়ে গেল তাতে কাজটা সহজে হবে বলে মনে হয় না। খুব সাবধান। কথাটা ষষ্ঠীও হাড়ে হাড়ে জানে। ছোকরার কাছ থেকে আসল আংটি বের করে আনা যার তার কর্ম নয়। কিন্তু রাগের মাথায় মানুষের কত কি মনে হয়, হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা। কালী শ্যাকরার দোকান থেকে বেরিয়ে এসে ষষ্ঠী গনগন করতে করতে খানিক দূর হাঁটল। এসপার ওসপার একটা কিছু করতেই হবে আজ। কি করবে তাও সে খানিকটা আঁচ করে নিল। আজ রাতে সে রতন বাড়ুজ্যের বাড়ি হানা দেবে। একটা খুনে কুকুর আছে ও বাড়িতে, তা থাক, ষষ্ঠী বিষ মাখানো মাংসের টুকরো নিয়ে যাবে। কুকুরকে নিকেশ করে ছোকরাটাকে ঘুমের ওষুধ স্প্রে করে ঘুম পাড়াবে। এই দুই কর্ম জানলার বাইরে থেকেই করে নেওয়া যাবে। কাজগুলো হয়ে গেলে ঘরে ঢোকা জলবৎ তরলং। তারপরেও যদি কেউ বাধা দেয় তো ষষ্ঠীর ছোরা আছে, বাঘ নোক আছে, ব্লেড আছে। অবশ্য আজ অব্দি খুন দূরে থাক, ষষ্ঠী কাউকে তেমন জখমও করেনি, কিন্তু আজ করেই ফেলবে একটা এসপার ওসপার। মেছো বাজারের কাছে কে যেন পিছন থেকে ডাকলো, ওরে ষষ্ঠী, কোথায় চললি এমন মেলটেনের মতো? ষষ্ঠী ফিরে দেখল টিকে গুন্ডা, দশাসই চেহারা, পরনে লুঙ্গি, গায়ে ফিনফিনে স্যান্ডো গেঞ্জি, ইয়া গোঁফ, বাবরি চুল, গলায় সোনার চেন ও একখানা ধুকধুকি ঝুলছে। টিকে গুন্ডা খুবই তালেবর লোক ছিল এক সময়। বাজারে তার মাংসের দোকান, তবে এখন আর তত দাপট নেই। শোনা যায় যে টিকে গুন্ডা টাকা নিয়ে খুনটুন করে। তাকে দেখে ষষ্ঠীর মাথায় চড়াক করে বুদ্ধি খেলে গেল। ছোকরাটাকে জব্দ করতে হলে টিকে গুন্ডার চেয়ে উপযুক্ত লোক আর কে আছে? ষষ্ঠী খুব কাঁচু মাচু মুখ করে বলল, টিকেদা, খুব ঠেকায় পড়ে গেছি, একটু উদ্ধার করে দিতে পারবে? টিকে সন্ধিয়ান চোখে চেয়ে বলল, টাকা ফাঁকা চাই নাকি? হ্যাঁ, ধার চাইবি নাকি? ওসব হবে না।
ষষ্ঠী বুক ফুলিয়ে বলল, আরে না না, ধার চাইব কেন, বরং তোমাকে কিছু পাইয়ে দেবক্ষণ, তবে কাজের পরে। টিকে চোখ দুটো ছোট করে বলল, তুই কাজ করে আমাকে টাকা দিবি বলিস কি রে? লটারি টটারি পেয়েছিস নাকি, না মাথাটা বিগড়েছে? ষষ্ঠী গম্ভীর হয়ে বলল, মাথাও বিগড়য়নি, লটারিও পাইনি, তবে একটা ব্যাপার ঘটেছে। একটা তিনটে ছোকরাকে সাফ করে দিতে হবে। টিকে চোখ আরো ছোট করে বলল, বটে, তুই আমাকে টাকা পাইয়ে দিবি, খুন করাবি? হ্যাঁ, বহ 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 বহ, তোর এলেম তো দিব্যি বেড়েছে রে ষষ্ঠী। তোর ছেলেটা কে? যদি রাজি থাকো তো বলো, বেশি বক বক করো না। টিকে অনেকক্ষণ ঠান্ডা চোখে ষষ্ঠীকে দেখে নিয়ে বলল, কত টাকা দিবি শুনি? এই 200-500 যা হোক দেবো, তুমি ঠকবে না। টিকে একটা দীর্ঘশ্বাস ছেলে বলল, ঠিক আছে, না হয় রাজি হলুম। এবার বলতো, ছোকরাটা কে, আর খুনটাই বা করাতে চাইছিস কেন? ষষ্ঠী একটু সাবধান হলো। আসল বৃত্তান্ত জানতে পারলে টিকে নিজেই $1,00,000 আংটিটা গাপ করবে। তাই সে গলা খাঁকারে দিয়ে বলল, দেখো বাপু, অত খোতেন দিলে কাজ করতে হবে না তোমায়। যদি রাজি থাকো তো রাত 12টার পরে আমবাগানের ইসেন কোণে হাজির থেকো, আমি সঙ্গে করে নিয়ে যাব। কোথায় নিয়ে যাবি? একটা বাড়িতে, তবে কার বাড়ি তা এখন বলবো না। তারপর কি হবে? ষষ্ঠী মাথা চুলকে বলল, তারপর কাজ খুব কঠিন নয়। বাইরে থেকে দরজা খুলে দুজনে ভেতরে ঢুকবো, যাকে খুন করতে হবে তাকে আগে থেকে ঘুম পাড়িয়ে দেবো, তোমাকে তেমন কোনো মেহনত করতে হবে না। টিকে মাথা নেড়ে বলল, শোন, আমি তেমন কাপুরুষ খুনি নই যে ঘুমন্ত মানুষকে খুন করব। খুন করতে হয়তো বাপের ব্যাটার মতো মুখোমুখি দাঁড়িয়ে জলজন্ত মানুষকেই করব, বুঝলে? ষষ্ঠী তাড়াতাড়ি টিকের পট আটকে দাঁড়িয়ে বলল, সে তো ভালো কথা, কিন্তু তোমারও বলতে নেই বয়স কম হলো না। গায়ে তোমার ষাঁড়ের মতো জোর আছে তাও সত্যি, কিন্তু এই ছোকরার বয়স কম, তেজও আছে। টিকে গুন্ডা গুম মেরে থেকে বলল, খুনের পর কি হবে? ষষ্ঠী বলল, ব্যাস, তারপর তুমিও কেটে পড়বে, আমিও কেটে পড়ব। তোর আর কোনো মতলব নেই তো? না, সত্যি বলছি, মা কালীর দিব্যি। টিকে হঠাৎ তার বিশাল থাবায় ক্যাঁক করে ষষ্ঠীর ঘাড় চেপে ধরে প্রায় শূন্যে তুলে ফেলে বলল, পেট থেকে সত্যি কথাটা এই বেলা বের কর, না করলে 2 ছাঁকুনেতে না তোর মাথার ঘিলু একেবারে নড়িয়ে দেব। ষষ্ঠী চিঁচি করে বলল, আরে বলছি বলছি ছাড়ো, দম আটকে যাবে যে। টিকে তাকে ছেড়ে দিয়ে বলল, এবার বল। ষষ্ঠী হাঁপাতে হাঁপাতে বলল, তার কাছে আমার একটা আংটি আছে, সেটা শুধু খুলে নেব আঙুল থেকে। টিকে খুব হাসল। তারপর ষষ্ঠীর পিঠে একটা 82 শিক্ষার চাপড় বসিয়ে বলল, তোর মাথা আছে বটে, ঠিক আছে, থাকবো আমবাগানে ইসেন কোণে রাত 12টায়, দেখা যাক তোর কেরামতি। কে, ভালো লাগলো পর্বটা? আচ্ছা, ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আমরা পরের পর্বে নিয়ে আসবো হিরের আংটি পার্ট 5।